কখন এই হবে? এই বাস এটা এয়ার কবে আমি গান করে দেবো জানি না। মানে হিমেরও রাতে করবে নাকি? ও তুমি হ্যাঁ তাহলে তুমি যা বলো কি করতে চাই বলো, তোমরা ঠিক করো। না মানে এসব শ্যামল সুন্দর করতেই পারি, মানে নাথিং টু ডু উইথ নেচার, মানে এটা না যে বর্ষার না 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 ওই ধরনের বিষয় দাঁড়াও, আমরা এসব শ্যামল সুন্দরই করি। চলো আমি এটা কি বাজাবো? হ্যাঁ এত কি বলার পরে এই কোন ঠিক আছে, স্কেলে করবে গো? এটা ঠিক আছে একদম। চলো রেডি। হ্যালো নমস্কার সত শ্রী আকাল আদাব, আমি শুভেন চট্টোপাধ্যায়। আর আজকে আমার পডকাস্টে আমার দুই অত্যন্ত প্রিয় শিল্পী চন্দ্রাবলী, মনোজ মুরলী। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লেজার। আমরাও কি একটু থ্যাংক ইউ বলতে পারি? তার কারণ হচ্ছে শুভেন্দু একটা নাম আমাদের তালবাদ্যের জগতে দীর্ঘ দীর্ঘ বছর বিভিন্ন গুণী মানুষের সঙ্গে পুরো পৃথিবী জুড়ে যিনি ঘুরে বেরিয়েছেন, এবং তিনি যে শুধু শাস্ত্রীয়ভাবে তালবাদ্যটিকে দেখেন তা নয়, তার সঙ্গে উনি এই মুহূর্তে যেভাবে কাজ হয়, অর্থাৎ একটা ওয়ার্ল্ড মিউজিকের একটা ফ্লেভার শুভেন্দার কাজে আমরা বহু বছর ধরে পাচ্ছি। যে ইস্ট অ্যান্ড ওয়েস্টের একটা কনফারেন্স, এটা কিন্তু আমাদের মিউজিশিয়ানদের জন্য খুব বড় পাওয়া। তাই আমাদের জন্য আজকে খুব আনন্দের দিন যে এই মানুষটা আমাদের কথা বলাবেন, নিজেও বলবেন, আর মনোজ আছে সঙ্গে। থ্যাংক ইউ মনোজ, খুব ভালো লাগছে। আর আমার সঙ্গে তোমার আলাপ হয়েছিল বহু বছর আগে আপ্পাজির সাথে, যখন তুমি শান্তিনিকেতনে এসেছিলে প্রায় 30 আর ওয়ার্কশপ করতে ছিলাম, workshop 2 করতে। মাস ছিলাম। হ্যাঁ, সেই সময় গিরিজা দেবীজি, হ্যাঁ। পাজি বলতে আমরা গিরিজা গিরিজা দেবী। হ্যাঁ হ্যাঁ, লাকিলি ওনার সাথে 2 মাস ছিলাম। হ্যাঁ, এবং তুমি তখন মানে এখনো সুন্দর দেখতে, তখন মানে কি একেবারে ছিল বলে এখন উনি অত ভালো বাজান না, কিন্তু দেখতে এখনো ওই আছে। আমার প্রথম প্রশ্নটা সব জায়গাতেই একই থাকে, সেটা আমি ফার্স্টে তোমাকেই জিজ্ঞেস করি, নাকি লেডিস ফার্স্ট? ওকে লেডিস, তোমাকেই জিজ্ঞেস করি, সঙ্গীত তোমার কাছে কি? হোয়াট ইজ মিউজিক টু ইউ? আমার কাছে ওয়ার্শিপ। কেননা যেরকম ওয়ার্শিপ অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নিই বেঁচে থাকার জন্য, সঙ্গীতটা আমার কাছে যেমন সেই দিক থেকে নিঃশ্বাস প্রশ্বাসের একেবারে অ্যাট পার। মানে ওটা ঘুম থেকে উঠে সেই যে একটা শুরু হয়ে যায়, কখনো কখনো ঘুমের মধ্যেও সুর কানে ঘুরতে থাকে। আবার এটাও বলবো যে যদি পুজো বলতে কিছু আমরা বুঝি, আমার কাছে কিন্তু সঙ্গীত একটা পুজো। আমি মনে করি খুব সহজে আমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারি এই মাধ্যমটির দ্বারা। আর সঙ্গীত এমন একটা মাধ্যম, সুখে দুঃখে আমাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। এটাই আমি সঙ্গীতকে এইভাবেই দেখি। তোমার? সবই তো প্রায় বলে দিয়েছে। না, যেটা বলেনি সেটা বলো। যেটা বলেনি সেটা একটু অন্যভাবে ঘুরিয়ে যদি বলি, আমার কাছে সঙ্গীত হচ্ছে নোয়িং মাইসেলফ, ইন্ট্রোস্পেকশন। ভেরি গুড। এভরি ইমোশনস, যে ইমোশনগুলোতে আমরা অনেক সময় সুর খুঁজে পাই না, সেই সময় থ্রু মিউজিক, ফর মি ইটস ডেফিনেটলি টেগোস মিউজিক, রবীন্দ্রসঙ্গীত। আমি সবসময় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে থেকেই নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন উত্থান পতন, স্ট্রাগল, খুশি, সবের মধ্যে। সো ফর মি ইটস লাইক নোয়িং মাইসেলফ, যেটা খুব দরকার মানুষ হিসেবে। বাহ, খুব ভালো বললো, খুব সুন্দর। খুবই ভালো। এখানে একটা গান আমার খুব ইচ্ছে করছে, প্রথমে একটা গান দিয়ে শুরু করি। না, সেটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই, এবং আমি একটা তাল ছাড়াই শুনতে চাই, কারণ আমি তাল বাজাতে চাই না। গানটা আমার এত পছন্দ ওর গলায়, আচ্ছা, ওর গলাতেই পছন্দ বলেই আমি ভুলে যাবো পরে কি হবে। ওই আমায় যে সব দিতে হবে। কোথায় শুনেছো? কোথায় শুনেছি সেটা আমি বেশ শুনিয়ে দিই, তুমি চিন্তা করো না। আমি কি ভুল বলছি কোথাও? আমি তোমাকে বলতে পারি, আমি পরে বলবো কোথায় শুনে। আমার ভীষণ ফেভারিট।
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। বাহ বাহ, থ্যাংক ইউ, দুজনকেই বাহ। আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না আমি দুজনকে জিজ্ঞেস করছি যে তোমরা একটু অন্যদিকে, রবি ঠাকুরের গান তো ঠিক আছে, তুমি অরিজিনালি কোথাকার মানুষ? আমি তো বাংলারই মানুষ। না মানে তোমার অরিজিনাল বাঙালি তো বটেই, মানে একদম তোমরা অরিজিনালি মানে ধরো ন্যাচারালি 3 জেনারেশন 4 জেনারেশন আগে। আমার টাইটেল আমি নায়ারটা ছড়িয়ে দিয়েছি। আমার কোনো সার্টিফিকেটে বা আমার স্কুলের সার্টিফিকেটে বা কোথাও আধারে, পাসপোর্টে, প্যান কার্ডে কোথাও নায়ার দিইনি। তার কারণটা হলো যে আমি যে বয়সে শান্তিনিকেতনে এসেছি সেই বয়স থেকে আমার কাছে বাংলা ভাষাটাই নিজের ভাষা হয়ে গেছে। তাই নায়ারটা দিতে হয়েছে, মানে দেওয়া হলো কলকাতায় এসে যখন বেচার প্রয়োজন বোধ করলেন, মানে যিনি আমাদের দায়িত্ব নিয়েছিলেন তিনি বললেন যে এইটি খুব দরকার বেচার জন্য, নিজেকে বেচার জন্য। তো তো সেইটার জন্যে আমাকে নায়ার ব্যবহার করা হলো। যখন আমার প্রথম অ্যালবাম বেরোলো নায়ার, সো উই আর সাউথ ইন্ডিয়ান, আই এম ফ্রম কেরালা, মানে মালয়ালি। কিভাবে শান্তিনিকেতনে এলে? বাবা বাবা অধ্যাপনা ছিলেন। করতে এলেন। ও আচ্ছা। বাবা হচ্ছেন কথাকালি ডান্সার হুম। এবং বিশ্বভারতীতে গুরু হিসেবে জয়েন করলেন। তো সেই সুবাদে শান্তিনিকেতনে আসা, তারপরে ওখানেই পড়াশোনা, ওখানেই মাস্টার্স করা। কার কাছে শিখেছো ওখানে? গান, মানে যদি প্রথমেই জিজ্ঞেস, মানে আমি আমার একেবারে মানে ক্লাসিক্যাল মিউজিক যার কাছে আমি প্রথম শিখতে শুরু করেছি, মানে তার কথা বললে এখনও আমার ভিতরে কষ্ট হয়, কারণ শিখতেই পারিনি। আর তারপর অলোক দা, আমি ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে বাজিয়েছি ওনার সাথে। অলোক কুমার কি চট্টোপাধ্যায়। অসাধারণ! তো আমার অলোক দা প্রথম হচ্ছে পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, আনসাং হিরো কিছু আছে না ক্লাসিক্যাল একদম। মিউজিকে, হ্যাঁ। তার মধ্যে অলোক দা একজন, মানে এত ভালো। আমার একবার ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করি অলোক দার সাথে। আমি ডোভারল্যান্ডে বাজাচ্ছি, আমার মনে হয় ওটা আমার প্রথম ডোভারল্যান্ড মিউজিক আচ্ছা। কনফারেন্স। প্রথম না হলে মানে বড়দের সাথে, মানে উনি তখন আমার থেকে হ্যাঁ। সিনিয়র, বাজাচ্ছি, তার আগে হয়তো একটা দুটো ছোট বাজিয়েছি। এবার আমাদের বিবেকানন্দ পার্কে তখন ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স হতো। এবার অলোক দা দরবারি গাইবেন, অলোক দা ওইদিকে বসেছেন, আমি এইদিকে বসেছি। আর তানপুরায় হারমোনিয়ামে কে ছিল আমি ঠিক মনে নেই। আমাদের যেরকম সুর মানে গ্রিন রুম প্রিপারেশন হয় ওগুলো হচ্ছে, আমাদের পরে শিবজি, জাকিরজি, আর লাস্ট আইটেম কিশোরী আমনকরজি। আর কিশোরী আমনকরজি আগে চলে এসছেন, মানে আগে উনি এসে রেস্ট নিতেন অনেক আগে। আমি যখন বাজাচ্ছি কিশোরীজি ওই যে ঘরটায়, আমরা বড় ঘরটায় একটা রেয়াজ করছিলাম, গ্রিন রুম, কিশোরীজি ঢুকেছেন। ঢুকেই উনি তখন দেখছেন যে দরবারি তখন চলছে বিলম্বিত। উনি যেই ঢুকেছেন, আমি তো মানে উনি ঢুকেছেন, মানে এবার উনি আমাকে বললেন শুননা, এবং উনি 15-20 মিনিট দাঁড়িয়ে ওখানে শুনলেন, আর ওখান থেকে আহা আহা করছে। এটা আমি কোনোদিনও ভুলিনি। আমি অলোকদাকে বলেছি তারপরে, কিন্তু he was such a fantastic singer। এই যে গল্পটা বললে এবং এটা যে আমরা শুনলাম এবং হ্যাঁ, সবাই শুনলো, এইটা কিন্তু আজকের দিনে আর নেই। এই
এই শিষ্টাচার যে একজন গাইছে আরেকজন ওরকম মাপের ওইরকম তুমি মাপের থামিয়ে একজন, দিতেই পারতে। হ্যাঁ, এইটা দিস ইজ রিয়েলি হুম হুম। মানে এইগুলো ছিল বলেই বোধহয় আমাদের সঙ্গীত এতটা উর্বর, এখনো এখনো এতটা উর্বর। নিশ্চয়ই। এবং তারপরে তুমি কার কাছে শিখেছো? তারপরে অমিয় বাবুর কাছে, অমিয় রঞ্জন আচ্ছা আচ্ছা, বন্দ্যোপাধ্যায়ের আমিও কাছে শিখেছি। যথেষ্ট পণ্ডিত। তোমার এই- গুরুভাগ্য খুব ভালো সেই অর্থে। কিন্তু আমি ক্লাসিক্যাল মিউজিকটাই তো মানে আর গাইলাম না, সেটাই মানে সেটাই তোমার দুঃখ। দুঃখ তো বটেই। কারণ আমি যে দুজন মানুষের কাছে শিখেছি এরা একদম পিওর ক্লাসিক্যাল মানে চর্চা করেছেন আজীবন। তারপরে হঠাৎ দিদিকে চলে গেলে তোমার মানে কি হলো? হ্যাঁ। মানে কি হলো, মানে ভালোই হলো আমাদের জন্য, ভালো হলো তোমার মতো একটা সিঙ্গার আমরা রবীন্দ্রসঙ্গীতে পেলাম। সত্যি কথা। তুমি কাউকে ডিপ্রাইভ করোনি ফর শিওর। না না দেখো তোমার দিকে কষ্ট থাকতে পারে, কিন্তু হঠাৎই মনে হলো যে রবি ঠাকুরের গানটাই গাই। না, অ্যাকচুয়ালি তা নয়। রবি ঠাকুরের গান তো ছোটবেলা থেকেই গাইছি, স্কুলে পড়ার সময় থেকেই গাইছি। কিন্তু আমার তো ধ্যান জ্ঞান ছিল, সেই জন্যই তো প্রথম আলাপটাই হলো তো ঠুংরি শিখতে গেলাম হ্যাঁ 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 হ্যাঁ। আপাজির কাছে, মানে হুম। তো কিন্তু যেটা হলো 2000 সাল 2000 নাকি না 1999 আমি একটা ফেলোশিপ স্কলারশিপ পেলাম রবীন্দ্রসঙ্গীতে। তো সেটার পরীক্ষা দিতে এলাম গোলপাক রামকৃষ্ণ মিশন। হ্যাঁ আমিও নিয়েছি ওই হ্যাঁ, পরীক্ষাটা। তখন পরীক্ষা নিলেন যারা পরীক্ষক ছিলেন, তিনি ছিলেন স্বাগতাদি একজন, আরেকজন দ্বিজেন্দা। তো শান্তিনিকেতনে 4-5 জনের মধ্যে আমি পাই স্কলারশিপটা রবীন্দ্রসঙ্গীতে। তো ওইটা ছিল আমার প্রথম একটা অ্যাচিভমেন্ট বলা যায়, মানে একটা একটা হ্যাঁ ইমপেটাস। হ্যাঁ, তো যে একটা যে হ্যাঁ। ঠিক আছে তাহলে রবীন্দ্রসঙ্গীত ভালো করেই আরেকটু গভীরে যাওয়া যাক। তারপর 2000 সালে বাংলা সঙ্গীত মেলা, বাংলা সঙ্গীত মেলায় প্রায় তখন প্রায় 2,500-3 হাজার অ্যাপ্লিকেন্টসের মধ্যে নির্বাচিত হই। নিয়ে 2000 সালে প্রথম বাংলা সঙ্গীত মেলায় আমি গান গাই রবীন্দ্রনাথের গান। আচ্ছা। এবং সেটা রবীন্দ্র সদনে। তো সেটা ছিল আমার জন্য একটা মাইলস্টোন। হ্যাঁ, মানে ওইটা আমি আজকেও ভুলতে পারি না। মানে অবশ্যই, ওই অবশ্যই। প্রথম এটা, কারণ ওইখানে তারপর থেকে পুরোটাই কলকাতায় আমার রবীন্দ্রনাথের গান নিয়েই কার আমার। কাছে শিখেছো তুমি রবীন্দ্রনাথের? রবীন্দ্রনাথের গান অনেকের কাছে শিখেছি, যেমন মঞ্জুদির কাছে শিখেছি, মানে মঞ্জু বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, তারপরে নাটকের গান শিখেছি অরূপ বন্দ্যোপাধ্যায়, মানে বিষ্ণুপুর ঘরানার। তারপর কলকাতায় শিখেছি আশিসবাবুর কাছে, আশিসদার কাছে শিখেছি। এই 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 হচ্ছে আমার রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা। মানে আমি সঙ্গীত ভবনে মাস্টার্স করি ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু রবীন্দ্রসঙ্গীত না, আমরা ওটাতে আসবো। তোমার একটা স্টাইল নিয়ে আমার একটু কিছু প্রশ্ন আছে। তোমার স্টাইল থেকে একটা স্টাইল ইভলভ করে তো, রাইট। তোমার একটুখানি জাস্ট একটুখানি ছুঁয়ে যাও, ব্যাকগ্রাউন্ডটা একটু বলো। আমার ব্যাকগ্রাউন্ডটা বলতে আবার সেই শান্তিনিকেতনে ঘুরে ফিরে। আমার মা জন্ম এবং তার বেড়ে ওঠা শান্তিনিকেতনে, এবং এমনই একজন মানুষ, কবিগুরু তার নাম রেখেছিলেন বিথিকা। তো মায়েদের সঙ্গে এই ঠাকুর পরিবারের খুব একটা নিবিড় সম্পর্ক ছিল। আমার দাদু যেহেতু ওখানে একজন খুব একনিষ্ঠ কর্মী, এবং রবীন্দ্রনাথ তাকে স্পট করে ঢাকা থেকে নিয়ে এসেছিলেন, বলেছিলেন MA ফাইনাল পরীক্ষা হয়ে গেলে সোজা শান্তিনিকেতন চলে আসবি। তারপর দাদুকে ডেনমার্কে পাঠান। দাদুর নাম হায় 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 দিন চলে যায় বলে একটি গান আছে রবীন্দ্রনাথের, তাতে আছে তারকও তুমি কাণ্ডারি, তারকচন্দ্র ধর আমার দাদু। তো এহেন পরিবার আমি মামা বাড়ির সূত্রে, মানে মায়ের সূত্রে এরকম একটি পরিবার আমি পাই। রবীন্দ্রনাথের গান ছোটবেলার থেকেই শুনছি, কিন্তু মায়ের আবার একটা অদ্ভুত কনসিয়াসনেস ছিল যে যেহেতু রবীন্দ্রনাথের বাইরে কিছু শেখার সুযোগ হয়নি শান্তিনিকেতনে থাকার দরুন, অল্প কিছু এদিক ওদিক হয়তো কিছু ভজন শিখেছেন বা কিছু, ওনার খুব একটা ইচ্ছে ছিল যে পিওর ক্লাসিক্যাল দিয়ে যেন আমার শিক্ষাটা শুরু হয়। তো শ্রদ্ধেয় শ্রী সুনীল বোস, উনি আমার প্রথম আগ্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আমার দীর্ঘ 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 বছর শেখা। তারপরে শ্রী চণ্ডীদাস মা, তারপরে চণ্ডীবাবু নিয়ে গেলেন বিমানদার কাছে, শ্রী বিমান মুখোপাধ্যায়। এটা বলতে গেলে কিন্তু কিছুটা সময় লাগবে। শ্রী বিমান মুখোপাধ্যায়, সেখান থেকে
সুকুমার মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, ধীরেন দাস, উনিও ছিলেন ক্লাসিক্যালেরই একজন মানুষ। আর এদিকে হচ্ছে রবীন্দ্রনাথের গান শিখেছি, খুব অবাক হবেন সবাই শুনলে, শৈলজারঞ্জন মজুমদারের কাছে কয়েকটি গান। তখন আমি হুম। টপ্পা শিখছি চন্ডীবাবুর কাছে, তখন উনি বলেছিলেন আমি তোকে কয়েকটা টপ্পা শেখাবো, তোর মায়েদের তো আমি গান শিখিয়েছি, ইন্টারভিউ যখন তোর হবে তখন তুই বলবি এই গানগুলো আমি শৈলজাদার কাছে শিখেছি। আমি কিন্তু তখন কলেজ। তখন মা বললেন আপনি এটা কি করে বলছেন, ও তো অন্য বিষয় নিয়ে পড়াশুনো করছে। না, একদিন হবেই ওর ইন্টারভিউ। মানে এরা হয়তো কিছু দেখতে পেতেন। হুম। হ্যাঁ, তো শৈলজাদার কাছে শিখেছি শ্রদ্ধেয় সুভাষ চৌধুরী, শ্রদ্ধেয় শ্রী অরবিন্দ বিশ্বাস, শ্রদ্ধেয় শ্রী প্রসাদ বাহ, সেন, দারুণ দারুণ কিছুদিন রণদার কাছেও, কারণ আমার কর্তার উনি গুরু ছিলেন, কর্তাবা নিয়ে গেলেন, চলো ওখানে একটু শিখবে, তোমার খুব ভালো লাগবে। রণদার কাছে অল্প কিছুদিন ক্লাস করেছিলাম, এটা খুবই অল্প। আর এই অতুল প্রসাদ রজনীকান্তের গান, শ্রী সুশীল চট্টোপাধ্যায় এবং শ্রী দিলীপ কুমার রায়, এদের প্রচুর কাছে লোকের কাছে শিখেছো, অনেক প্রচুর লোকের অনেক কাছে, শেখা, খুব ভালো। অনেকটা শেখা, একটা অনেকটা ছোট্ট করে একটা বন্দিশ হয়ে যাক না। বন্দিশ না, বন্দিশ মানে যেটা তুমি ক্লাসিক্যাল শিখেছো। না আমি করছি তোমাকে বন্দিশ টাইপেরই, ওই নিধু বাবু। টপ্পা। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না আমি, লুকিয়ে ভালোবাসবো তারে, জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সে, প্রাণ তো দেবে না, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না, জানতে দেব না, জানতে দেব না, লুকিয়ে ভালোবাসবো তারে, সে যদি না করে আদর, করবো না তার অনাদর, সে যদি না করে আদর, করবো না তার অনাদর, চোখে চোখে চাইলে পরে, চোখে 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 চাইলে পরে, ফিরে চাইব না, লুকিয়ে ভালোবাসবো তারে, লুকিয়ে ভালোবাসবো আহা। তারে। বাহ, সাধু। জয় হোক, জয় হোক। খুব ভালো, খুব ভালো, রামনিধি গুপ্তর excellent, রচনা, খুব ভালো। নিধু বাবু। তুমি কি ধরনের গান বাজনা শুনে, মানে রবি ঠাকুরের গান ছাড়া কি ধরনের গান বাজনা তোমাকে অ্যাট্রাক্ট করতে, যখন তুমি বড় হচ্ছে, আদার দ্যান রবি ঠাকুরের ক্লাসিক্যাল গান, অন্য কোনো গান শুনতে ভালো লাগতো না? হ্যাঁ, অন্য গান তো শুনতাম, মানে রাগ প্রধান হিন্দি গান শুনতে, শুনতাম, হিন্দি গান শুনতাম, শুনতে? হ্যাঁ হিন্দি গান শুনতাম। তারপর এআর রহমানের গান শুনতাম, মানে আমাদের ছোটবেলায়, মানে আমাদের কলেজের টাইম তো এআর রহমান উঠছেন, মানে উনি তখন নতুন কাজ করছেন, তো সেটাও শুনতাম, গজল শুনতাম। আমি সব রকম গানই শুনতাম। শুধুমাত্র তখন শুনতাম না, যেটা শুনতে বুঝতেই পারতাম না, সেটা ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। ওটা তখন বুঝতে পারতাম না, রসাস্বাদন করাটা কিছুই তখন বুঝতে অসুবিধা পারতাম না। হতো। সেইটা এখন সেটা পুষিয়ে নিচ্ছি। এখন খুব শোনো। এখন খুব শুনি, মানে এখন ইনফ্যাক্ট এখন সব ছেড়ে শুধু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, হ্যাঁ ওটাই শুনি। আমার ওরকম কোনো মানে ছুতমার্গ নেই যে আমি এটা শুনবো না, যেটা শুনে ভালো ভালো লাগছে শুনছি, সেটাই শুনবো। শুনবো। হ্যাঁ, না আমি তোমার স্টাইলের মধ্যে তোমার একটা নিজস্বতা আছে। স্টাইল তুমি তো ডেভেলপ করেছো, তুমি মানে জ্ঞানত বা অজ্ঞানতা এটা হয়ে গেছে, তোমার একটা স্টাইল হয়েছে, এটা আমি বলতে পারি অ্যাজ অ্যান অডিয়েন্স। আর সেটা It's an honor যে তুমি আমার অডিয়েন্স। অফকোর্স, 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 আমি তো বললাম তোমার এই গান আমি শুনেছি, আরো দুটো গান বলে দিতে মানে পারি। আমি সবাইকেই শুনি, সবাইকে মানে কোনো আর্টিস্টকে একটু বেশি মন দিয়ে শুনি, তার মধ্যে মানে রবীন্দ্রসঙ্গীতে শিওরলি তুমি একজন। এটা নিয়ে তা না হলে এরকম ভাবে দুম করে আমি তোমায় ফোন করে ডাকতাম। Sure, আমি সেটা একটু অবাকই হলাম আর কি। হ্যাঁ, না ডেফিনেটলি তুমি একটা স্টাইল মানে ডেভেলপ করেছো।
তার পেছনে আমার মনে হয় যে একটা স্টাইল তুম করে হয় না, তুমি কনসিয়াসলি একটা করা যায়। আরেকটা হচ্ছে তুমি এত শুনছো এসে যাচ্ছে, তো তুমি হিন্দি গান কার গান তোমার খুব ভালো লাগছে? যাদের নাম বলবো এবারে তুমি যদি আমাকে এখন সঙ্গে সঙ্গে গাইতে বলো তাহলে কিন্তু আমি পুরো প্যাঁচে পড়ে যাবো আর কি, কারণ আমি মোহাম্মদ রফির গান ওরমভাবে গাইতে পারবো না, মানে আমি মানে আমি আমার আমার মানে আমি ত্রিসীমানাতেও নেই। সুতরাং মোহাম্মদ রফি খুব শুনতাম। কেন শুনতাম? তার কারণ হলো এক্সপ্রেশন। এক্স্যাক্টলি, আমিও ভীষণ এবার শুনতাম। তুমি ধরে নাও, ভীষণ বড় এবার তুমি ধরে নাও যে আমরা ওই মহান ব্যক্তি ত্রিসীমানার মধ্যে নেই, সীমানার বাইরে। এবার তাহলে তুমি কোন গানটা একটুখানি আমাকে একটা যে কোনো গান যেটা এক্সপ্রেশন মানে মনে হচ্ছে আহা হা, ওনা আমি এই তো 14টা গান বলে মহাশয়। দিতে পারি, কিন্তু আমি মানে একটা জাস্ট দুলাইনি গান মজা হবে। এটা এটা একটা অডিয়েন্সের কাছে একটা পাওনা হবে, আমার শ্রোতা বন্ধুদের কাছে, দর্শক বন্ধুদের কাছে, যে মনোজ দার মুখে এটা শুনলাম, বাহ বেশ মজা হলো। এই তো মহা মুশকিল হলো। না আমি তো সত্যি কথা বলতেই পারবো না তাহলে। না না না, সত্যি কথা বলো, মানে এটা না জাস্ট এমনি ক্যাজুয়ালি জাস্ট একটা গান হলো। আচ্ছা, আরেকজনের কথাও বলি। হ্যাঁ, আরেকজনের গান হলো জগজিৎ সিং। তা জগজিৎ সিং এর একটা গান গাও। অনেক সেফ জায়গায় চলে গেলে মনে হচ্ছে। ঠিক। হ্যাঁ চলো। জগজিৎ সিং মানে ওটাও আবার এক্সপ্রেশন, মানে ভীষণ এক্সপ্রেশন, ওই গলা, ওই Expression। গলার ওই এক্সপ্রেশন, মানে কিছুই হ্যাঁ মানে কোনো এফর্টলেস এক্সপ্রেশন যেটাকে বলে, মানে হ্যাঁ, মানে দুজনের এক্সপ্রেশনের ধরনটাই আলাদা। একদমই আলাদা। মানে একজন একটু হাই পিচে গিয়ে এক্সপ্রেশন, না মিড এখানে রেঞ্জ। এখানে আমি তোমার একটা কথা বলি, দুজনের এক্সপ্রেশনের আলাদা। এটা আমি কিছু প্রথিতযশার লোকজনদের সাথে তো ওঠা বসা করেছি, তাদের জিজ্ঞেস করেছি আমি যে এইসব লোকজনদের যারা আমি আমার পছন্দের, মানে মোহাম্মদ রফি সাহেব যখন গেয়েছেন তখন কিন্তু উনি নিজের জন্য গাননি, উনি গেয়েছেন কিন্তু কার জন্য উনি হ্যাঁ গাইছেন। হ্যাঁ হ্যাঁ। সেম গানটাই যদি শাম্মী কাপুর না হয়ে দেবানন্দ হতো, ওনার সঙ্গে সঙ্গে উনি expression change চেঞ্জ হয়ে যেত, এবং বাহ, সেইটাই যদি রাজেন্দ্র কুমারজির জন্য হতো সেটা আলাদা হয়ে গেছে। রাইট রাইট। পরবর্তীকালে উনি উনি বিজয় অরোরা কে ছিল বলো না, চাঁদ মেরা দিল, আরে মেরা দিল, হ্যাঁ। বিজয় অরোরাই বোধ হয় খুব সম্ভবত, ইফ আই এম মিস্টেকেন, বিজয় তো নামটা ছিল পদবী। তার জন্য যখন গানটা করছেন মনে হচ্ছে এটা ওনার জন্যই করেছে, তো সেই জন্যই বলছি It's a দুটো claim, দুটো হ্যাঁ, আলাদা। আর জগজিৎ জি যখন করেছেন ওনার তো গানের ওপরে নিজের যেটা হ্যাঁ, ভেবেছেন ফিলটা ওটা দিয়ে ওটাই ওটাই। অন্যটা হোক ছোট্ট করে। झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, दबा दबा सस दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर तू अपने दिल की जवां धड़कनों को गिन के बता, क्या बात। तू अपने दिल की जवां धड़कनों को गिन के बता, तेरी तरह मेरी तरह तेरा दिल बेकरार है कि नहीं, मेरी तरह तेरा दिल बेकरार है कि नहीं, दबा दबा सही दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर। सॉरी।
এইটা যখন আমরা আপলোড করব তার পরের সপ্তাহতেই কিন্তু গাজলের বুকিং আসছে। একদম বুকিং আসছে, হ্যাঁ শিওর শিওর। আমি তখন আমার beyond কথা মনে anyway, রেখো। আমি একদম বুকিং নেবই না। কেন ভাই, এটা ঠিক না? কি No গাজল booking. গান না, তুমি যথেষ্ট ভালো গাও। আসলে কি জানো তো, সব মানে- গানের একটা সম্মান আছে। না না, অবশ্যই। নিশ্চয়ই আছে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, সবার জন্য সবকিছু নয় actually, হ্যাঁ, মানে এটা আমি এই জিনিসটা আমি মানে অনেকবার যে ভাবিনি তা নয় যে অন্য গান কেন গাইবো না, তারপরে আমি দেখলাম যে না, ভেতর থেকে একটা সাড়া বলছে, কেউ একটা বলছে যে গুলিয়ে ফেলো না। গুলিয়ে ফেলো না। আর ঠিক, হ্যাঁ, ঠিক। তুমি যেটাতে তোমার সকাল থেকে রাত অবধি তুমি যেটা নিয়ে ভাবছো, মানে আমি রবীন্দ্রনাথের গান যে গাইছি সেটাতে আমার, মানে এই যে বলছো বুকিং, আমার হয়তো প্রোগ্রাম কম, কিন্তু বিশ্বাস করো আমার তাতে কোনো রকম কোনো এক ফোঁটা দুঃখ নেই। তার কারণটা হচ্ছে আমি শুধু গান গাইতে আসিনি, আমি এসেছি রবীন্দ্রনাথকে জানতে এসেছি। তো আমাকে যে সবসময় হারমোনিয়াম বাজিয়ে বসে লোকের সামনে খিদমত খেটে যেতে হবে, এইটা যেহেতু আমার নেই, চলে গেছে, মানে আমার ভেতর থেকে সেটা আমি বের করে দিয়েছি, ফলে আমার ওই বুকিং এলো কি এলো না, এটাতে আমার কিছু এসে যায় না অ্যাজ সাচ। মানে আমি এটা তোমাকে ওপেনলি বলছি, মানে এটাতে অফকোর্স, মানে আমার এতে এই কথাগুলো কিন্তু খুব খুব important. ইম্পর্টেন্ট যে আজকে মানে- তুমি আর এই সংযত থাকাটা কিন্তু হ্যাঁ। একজন শিল্পীর পক্ষে যে কত বড় হ্যাঁ, একটা মানে আমার সত্যি মনে হয় যে আমার ব্যাপার। যে কাজটা করতে আসা সেটা করার মতন সময়ও আমার আর নেই। মানে আমার এখন যা লাইফ, মানে যে জায়গায় আমি এসে দাঁড়িয়েছি বয়সে, আমি যে মানে যতটুকু আমি সাবলীলভাবে করতে পারবো, সেখানে আমার টাইম স্প্যান খুব কম জানার জন্যে, মানে জানতেই সময় বেরিয়ে যাচ্ছে, মানে তারপর তো করা। তো আমার এখন জানার এখনো অনেক বাকি আছে রবি ঠাকুরকে নিয়ে। তোমার বলো যে তুমি কি ধরনের গান বাজনা তোমাকে মানে শুনে তুমি মানে তোমাকে অ্যাট্রাক্ট করেছে কি আমার ধরনের? বাবা ভীষণ গান শুনতেন, বাবার গলায় সেরকম সুর ছিল না, কিন্তু অসম্ভব ভালো বোদ্ধা ছিলেন গানের, আর ভীষণ গান শুনতেন, এবং মেইনলি শুনতেন যে গানগুলো সেগুলো একটু রাগাশ্রয় খুব শুনতেন, ওনার কালেকশনে ছিল। আর আমার কাকা প্রচণ্ড হিন্দি গান, সে বিনাকা গীতমালা ওই প্রচণ্ড ওরে শুনতেন। বুধবার তো এই কাকার ইনফ্লুয়েন্স আর বাবার ইনফ্লুয়েন্স দুটোই আমার উপরে ছিল। কাকা খুব ভালো গানও করেন, না কাকা আছেন বেঁচে, কিন্তু মানে গলায় খুব সুর। আর সেই হিন্দি গান অসম্ভব ভালো লাগতো কিছু মানুষের, যেমন ও বলল আমাদের বললো মোহাম্মদ রফিজির কথা বললে, লতাজি আশাজি তো বটেই। আশাজি বটেই, মান্না বাবু। ছোটবেলার থেকে একটু পয়সা জমাতাম, পয়সা স্কুল থেকে ফেরার পথে ওই তখনই মোড়ে কি যেন দোকানটা ছিল, আনন্দমেলা, ওখান থেকে ওই ছোট ছোট 4টে গানের ওইগুলো কিনে ইপি কিনে বাড়িতে আসতাম। ওইটা আমাদের স্কুলে যা সব পকেট মানি জমিয়ে, এইটা একটা সাংঘাতিক, মানে ভালো একটু, আর একটু রাগাশ্রয়ী হলে আমি খুব খুশি হয়ে যেতাম। আমার ভীষণ সেই গান আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো, এবং আমি বলতে পারবো না, যেহেতু আমি এত ধরনের গান শিখেছি, আমি বলতে পারবো না এই সাবজেক্টটা আমার খুব পছন্দের। আমার ওই রাগ আমাকে বরাবরই একটু অ্যাট্রাক্ট করে। তারপরে যখন আস্তে আস্তে আরও বড় হতে থাকলাম, ম্যাচিওর্ড হতে থাকলাম, তখন বুঝলাম যে সারল্যের মধ্যে যে কঠিন ব্যাপারটা আছে সেটা কিন্তু আয়ত্ত করা খুব কঠিন, এবং যার জন্য রবীন্দ্রনাথের গান যত বড় হতে লাগলাম মনে হলো খুব অ্যাট্রাকটিভ এবং খুব কঠিন, খুব কঠিন। খুব সম্ভবত বাবুর্চিতে একটা ডায়লগ ছিল, ইটস ভেরি হার্ড টু বি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট টু বি সিম্পল। একদম খুব বড় ডায়লগ, খুব মানে ভীষণ বাস্তব কথা এটা। তুমি একটা অন্য কোনো গান আমাকে শোনাও না, যা তোমার পছন্দ, লতাজি ওই ধরনের ওই ধরনের একটা গান জাস্ট। এই গানটি গীতা দত্তজির গাওয়া, এবং সুর অনুজ চট্টোপাধ্যায়, কথা প্রবোধ ঘোষ। আমার তো খুব ভালো লাগার গান। কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সেই গান তোলা দেয় সকাল সাঁঝে। কত গান হারালাম তোমার মাঝে, তুমি স্বর্ণে কাঁদে যে আকাশ, ফুলেদের মলিনে বলে বিলাস, তুমি
দক্ষিণ বাতাস ধরা দিয়ে যায় আজও সকল কাজে। আজকে কেন গো বলো সেই গান তোলাতে সকাল সাজে, কত গান হারালাম তোমার মাঝে। বাহ আহা, বাহ। क्या बात है। সাধু, সাধু। আচ্ছা মনোজ, একটা জিনিস বলো তো, তুমি তো অনেক দিন ধরে রবি ঠাকুরের গান চর্চা করছো, আর তোমার একটা যথেষ্ট একটা অন্য ধরনের ফ্যান ফলোয়িং আছে। যদিও তুমি এখন মনে করছো যে তুমি একটু অন্যভাবে রবি ঠাকুরকে জানবার চেষ্টা করছো, সবই ঠিক আছে, কিন্তু আশেপাশে কি ধরনের গান বাজনা হচ্ছে সেটা তুমি অ্যাওয়্যার না? তুমি অ্যাওয়্যার নিশ্চয়ই নিশ্চয়ই অ্যাওয়্যার। কি বুঝছো বলো তো? সব ভালোর যেমন শেষ আছে, সব খারাপেরও খারাপের- তেমনি শেষ আছে। তো ভালো খারাপ মিশিয়েই, কিন্তু এখন গান বাজনার যে ধরন, সেটার সঙ্গে কখনোই সব জায়গায় নিজেকে মানে বসাতেও পারবো না, আর সায়ও দিতে পারছি না। কারণ এখন কীরকম একটা রেডি টু ইট টাইপের গান বাজনার জায়গায় চলে গেছে। মানে মিক্স, মানে একটা খাবার তৈরি করতে গেলে যে ইনগ্রেডিয়েন্টসগুলো জানতে হবে, সেগুলো দিয়েই তো টেস্টটা আসে। এখন একেবারে রেডিমেড জিনিস, একেবারে যাতে মানুষের কাছে কোনো রকমভাবে কোনো জিনিস ধরা না পড়ে। এই যে একটা গান গাইবার পর চন্দ্রাবলীদির মতন একজন বলছে বেসুরো হয়নি তো, এখন তো বেসুরোর প্রয়োজনই হচ্ছে না। মানে অটো টিউনার বলছো? হ্যাঁ, মানে এখন তো পুরো জিনিসটাই এতটাই মানে ফিনিশিং প্রোডাক্ট হিসেবে আমরা শুনতে অভ্যস্ত। স্টেজে অটো টিউনিং হয়ে যাচ্ছে। ভয়েস প্রসেসর আছে, শুনলাম, হ্যাঁ, stage-এ। শুনছি, আমি জানি একদম না এগুলো। সুর হয়ে বেরোবে তো আর কি। ফলে আরেকটা ভয়ানক জিনিস শুরু হয়েছে, সেটা আমি এরপরই বলছি, তুমি বলো। সেটা লিপসিঙ্ক। ডেঞ্জারাস। এবং এটা এমন একটা ডেঞ্জারাস জায়গায় চলে গেছে চন্দ্রাবলী, তোমরাও নিশ্চয়ই অবজার্ভ করছো। এবং হ্যাঁ, হ্যাঁ। ফ্র্যাঙ্কলি স্পিকিং এই যত বড় স্টেজ তত এই ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু আমার অবাক লাগছে, আমি যারা করছে তাদের আমি নাম বলে তাদের ছোট করতে চাই না, তারা আমার নিজের ছোট ভাই বোন যাই হোক, তারা করছে। এবং কিন্তু এটা দুটো অ্যাসপেক্ট আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি জানি না তোমাদের কীরকম। একটা হচ্ছে যে, একটা তো হচ্ছে যারা প্রকৃত গান বাজনা রেয়াজ করছে, ভালো গান বাজনা করবে বলে, তারা বসে বসে এই জঘন্যতম সার্কাসটা দেখে কষ্ট পাচ্ছে। কষ্ট তো পাচ্ছে। তারা ইগনোর করতে পারছে, কষ্ট পাচ্ছে তারা, জঘন্যতম সার্কাস। আর আরেকটা হচ্ছে যে যাদের নিয়ে সার্কাসটা চলছে তারা সব লেজেন্ডারি লোকজন, এবং তারা কি করে এই এই সার্কাসটার মধ্যে ঢুকছেন। এক্স্যাক্টলি, মানে এবং এটাই সেটা বলছি তুমি যে তুমি মনে করো এটা এটা হচ্ছে, এটা মনে করো হচ্ছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমি এটা শিল্পীদের, লেজেন্ডদের কথাও বলতে আমার কোনো দ্বিধা নেই এই না, বয়সে দ্বিধা- এসে। লেজেন্ডরাও কোথাও না কোথাও নিজেরা ভীষণ ইনসিকিওর্ড। মানে তাদেরকে আমরা যে স্ট্রেচারে দেখেছি, হ্যাঁ, তাদের বা বসে বাজাতে আমি তো বা এটাকে তাদের অন্যভাবে দেখছি, আমি ভাবছি তারা এতটাই সিকিউরড যে তারা এটা ভাবছে যে একটা এই প্রোগ্রাম ইজ জাস্ট ওই কি যেন বলে আজকাল, বিচ্ছিন্ন ঘটনা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই তারা দেখছে। তারা দেখছে যে যে পেমেন্টটা পাচ্ছি সেটা তো বিচ্ছিন্ন নয়, কিন্তু সেটা এতে কি যথেষ্টই ভালো। এতে তো সুতরাং আমার এখানে একটু শিল- মিক্সিং করে গেলাম, দু চারটে লোক বলবে বা আমার তাতে এলো গেল। শিল্পীরা তো চিরকাল সরস্বতীর বন্দনা করে এসছেন, ডেফিনেটলি লক্ষ্মী পাশে থাকেন, কিন্তু আমরা তো শিল্পীদেরকে সরস্বতী বন্দনা করতেই দেখেছি। তো ফলে সেখানে শিল্পীদের এই যে টাকা তো পেলাম, কি করলাম সেটাতে কিছু এসে গেল না, এইটা মনে হয় মানে না, আরেকটা জিনিস, এটা কিন্তু তোমরা বলো মানে কি, তোমাদের মতামতটা পরিষ্কার বলো যে এটাতে কে কি ভাবলে। দেখো, আমরা তো কাউকে ডিরেক্টলি ইনসাল্ট করছি না, না। আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে, যারা সত্যিকারের গান বাজনা করতে চাইছে তাদের জন্য, যারা তোমাদের দেখে গান বাজনায় আসছে, গান বাজনা শিখবে, ভাবছে যে আমি মানুষের মতো গাইবো, চন্দ্রাবলীর মতো গাইবো, তারপরে গিয়ে যদি দেখে এই নাটক হচ্ছে চারিদিকে, এবং
সেইটা তো হচ্ছে ঠিক আছে, কিন্তু তোমার এটা মনে হচ্ছে না যে ইটস আ ক্রিমিনাল অফেন্স ডুইং দিস ফ্রম দ্য স্টেজ? অবশ্য তো বটেই, কোথাও গিয়ে একটু আমরা অডিয়েন্সকে তো একটু ডিসিভ করছি। কোথাও এক ঠিকই, নম্বর পুরোটাই তো ডিসিভ। ডিসিভ করছি, এটা তো আবার সেই 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এটা তো অডিয়েন্সকে বলা হচ্ছে না, কিন্তু কিছু ইন্টেলিজেন্ট অডিয়েন্সও আছেন যারা কিন্তু এটা ধরতে পারছেন, এবং তাদের আমি হয়তো সব অনুষ্ঠানে আমি নিজে থাকিনি বা আমি যাইনি, 5% কিন্তু আমি অডিয়েন্স যারা বুঝছে তারা তাদের দিয়ে কিচ্ছু হচ্ছে না, কিছু এসে যাচ্ছে এসেও না। যাচ্ছে না। এবং রীতিমতন তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে মানে ব্যাপারটা চলছে। তাই নয় কি বলো? তুমি তো হ্যাঁ। সবই বুঝতেই পারছো, কিন্তু আমি অনেক হিন্দি সিঙ্গার্সদের দেখেছি স্টেজের মধ্যে এরকম, মানে ওই আহ, পুরোটাই +1 করে চলে যাচ্ছে, চোখের সামনে দেখছি এটা +1 হচ্ছে। মানে আমি বড় বড় নাম নাম বলতে পারি, আমি সেটা দেখেছি যে এইটা হচ্ছে চোখের সামনে দেখছি। তো এইটা তারা ঠিক আছে, বলিউড থেকে তারা আসছে, তাদের আপব্রিঙ্গিং, তাদের কী চিন্তাধারা, মানে আমি তো 2-3টে গান শুনে বাড়ি চলে এসেছি, যেখানে আমাকে ইনভাইট করা হয়েছে সামনে বসে। আমি দেখলাম যে এটা আমার শোনান, তো উনি তো গাইছেন, দারুণ গান করেন। আমার মনে হয় করার দরকার কী ছিল, মানে আরও ভালো দেখাবার কী আছে? তুমি তো ভালোই গাও বাবা, তাই জন্য তো একদম এসেছি। সেটাই। তারপরে আর কি দেখাতে চাইছো? না, যে এই যে প্যাটার্ন বাজনা, মানে এই যে আজকে তুমি জ্যাম্বে। জ্যাম্বে বাজাচ্ছ, এই যে আমরা স্টুডিওতে যখন রেকর্ডিংয়ে যাই, আগের রেকর্ডিং আমরাও যখন গান গাইতে শুরু করেছি তখনও প্যাটার্ন বাজানোর চল ছিল না। মানে পুরো গানটাতেই যারা বাজাচ্ছেন তারাও এক্সপ্রেশন দিয়ে পুরো গানটা বাজাচ্ছেন। এখন হচ্ছে মানে এখন না, অনেক দিন আগে থেকেই আর কি প্যাটার্ন, মানে এটা একটা প্যাটার্ন নিয়ে নাও, এটা একটা প্যাটার্ন নিয়ে নাও, নিয়ে লুপে বসিয়ে হ্যাঁ, দিচ্ছে। লুপে বসে এইটা না এই জিনিসটা যে এই শুরু তো এইভাবে, এই জায়গায় তো একদিনে আসেনি। মানে স্টুডিওতে কেন লেখা থাকবে যে পিচ কারেকশনের জন্য এক্সট্রা টাকা লাগবে? এইটাই তো এটা কি স্টুডিওতে কেন দুঃখের। লেখা থাকবে? যারা আর গান সেখানে গাইবে আবার অনেক আর্টিস্ট বলছে আমি ওই স্টুডিওই বুক করব যে স্টুডিও এটা করে ভালো। মানে মানে কি কনফিডেন্স, মানে মানে হাস্যকর কনফিডেন্স। হিউম্যান এরার্স। আজকে হেমন্ত মুখোপাধ্যায়, আমরা যদি এখন বসে পিচ কারেকশন করতে যাই, হেমন্তবাবুর অনেক জায়গাতেই সুর হয়তো কম লেগেছে, কিন্তু তাতে কিচ্ছু কি এলো এসে গেল, গেল? কি ও এলো গেল। এক্সপ্রেশন দিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, মানে এলো গেল। গানটা তো এখান থেকে আসবে। একদম হ্যাঁ, মানে একদম এই যে কিছুই করেননি, কিন্তু গলাটা মানে কিছুই করেননি না, অনেক কিছুই করেছেন, হ্যাঁ, কিন্তু মানে অদ্ভুত, মানে এইসব ব্যাপারগুলো মানে আমাদের এই পডকাস্টের থ্রু দিয়ে সবার জানা দরকার যে মানে এবারে এইটা বললেই বলবে ও এ তো সব পুরনোপন্থীরা এইভাবেই বলবে। এখন পুরনোপন্থী কারা? আরে যারা আজকে নতুন তারাও তো কালকে পুরনো হবে। তাই নতুন তো। পুরনোর মধ্যে তো খুব শুধু ফারাক নেই। সময়ের ব্যবধান, একদমই তাই। তাই না? তো। নতুন আর ঠিক। পুরনোর মধ্যে এই যে নতুন 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 পুরনো, আবার নতুন নতুন পুরনো, এই তো পুরনো, ব্যাপার। এটাই। না না, কিন্তু পুরনো নতুনের মধ্যে আমি ভীষণই নতুনপন্থী, ও জানে আমি নতুনদের ভীষণ নিয়ে কাজ করতে ভালোবাসি। ভীষণ। কিন্তু আমি এইটা দেখেছি, আমি কিন্তু পুরনো লোকদের সাথেও ওঠা বসা করেছি। নিশ্চয়ই। আজকে আমি তোমায় আপ্পার কথা এই জন্যই বলছি যে ওনার সাথে ওনার জীবনের লাস্ট প্রোগ্রামটাও আমি বাজিয়েছি, আমি 35 বছর বাজিয়েছি। Right. সেখানে একটা মহিলা 88 ইয়ার্স ওল্ড, উত্তরপাড়া মিউজিক কনফারেন্স উনি গাইছেন, পেছনে কে গাইছে? পিউ এরা, যারা আজকের দিন হ্যাঁ, পিউ গাইছে, যথেষ্ট পিচ পারফেক্ট, যথেষ্ট সুন্দর গাইছে। তারপরে যখন এই গলাটা পড়ছে, আহ, এই যে হ্যাঁ, করলে, সেখানে কি পিউদের মতন এত মানে 88 ইয়ার্সে কি এত পিচ পারফেক্ট হচ্ছে, এত কিছু হচ্ছে না? হয়তো হচ্ছে না, কিন্তু একটা ডিভাইন কিছু হচ্ছে। এবং আমি নিজে ডান দিকে বসে ঠেকা বাজা থেকে বুঝছি যে কি আসছে আমার কাছে, কি আসছে, মানে সেটার তার রেয়াজ, তার সব কিছু মিলিয়ে একটা আসছে। Right. ভীমসেনজির সাথে আমি বাজিয়েছি, আমি গান লাকিলি সবার সাথেই বাজিয়েছি, কিশোরীজি বাদ দিয়ে। ভীমসেনজিকে দেখেছি মানে ও টায়ার্ড হয়ে এসছেন, একটা চান করে নিয়ে বসলে একটা হ্যাঁ, শেষ, শেষ। ওইটুকুতেই শেষ। আমার কথা হচ্ছে যে গান বাজনাটা এমন একটা পবিত্র জিনিস, সেইটাকে কোনোভাবেই মানে আমাদের মতো যারা সচেতন, যারা একটু সিরিয়াস গান বাজনা, সিরিয়াসলি গান বাজনা করেছি, সব রকমের গান বাজনাই আমরা করে থাকি, কিন্তু সেইটাতে আমাদের হার্ডওয়ার্কটাকে এরকম মানে কি বলবো, এরকমভাবে ছেলে খেলা করা উচিত না বলে আমার মনে না, হয়। ডেফিনেটলি, মানে এইটা তো মানে অবশ্যই। মুশকিলটা কি জানো তো,
প্রবলেমটা হচ্ছে কলকাতা শহরের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যে কলকাতার শিল্পীরা কিচ্ছু বলে না। and not united also. ডেফিনেটলি সেটা তো বটেই। মানে আমরা আমি তো অন্য গানের বিষয়ে জানি না। রবি ঠাকুরের গান গাইতে আমি 25শে বৈশাখে আর যাই না। মানে আমি আর কোনো ওই 25শে বৈশাখে সব পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর মতন করে আমি যাই না জাস্ট বিকজ অফ দিস। কারণ ওই আর্টিফিশিয়াল কেমন আছিস, হ্যালো, হ্যাঁ বলেই ওখানে আমাকে আবার ওখানে যেতে হবে, ওখানে খেপ মেরে এলাম। মানে এই যে ওই দিনেও যদি মানে এই যে ওয়ার্ডটা শুনতে হয়, ঠিক ঠিক হ্যাঁ, আমি ওই জন্য যাই না। আর গত প্রায় 7-8 বছর ধরে আমি আর কোনো 25শে বৈশাখে আমি বলে দিই যে আমি নেই এখানে। আমি থাকলে তবে যাব, মানে না নেই, আমি যাই না জাস্ট বিকজ আমার এই যে একটা অদ্ভুত একটা ইনসিকিওর, আমার মনে হয় কেন এত ইনসিকিওর। আমার ভেতরে যদি মেটেরিয়াল থাকে, আমি যদি কিউট ইমিউনড, তাহলে আমার এত এত অধৈর্য বা কেন আমি কেন পিসফুলি আসতে চাই না, মানে আমি কেন এটা কেন নেই আমার মধ্যে। আমার সবসময় এখানে একটু মেরে দিলাম, এখানে একটু আঁচড় মারলাম, ওখানে একটু খাবলা খেলাম। শিল্পীদের কি এটা মানায়? মানে আমি জানি না। তুমি এটা কি বলো, এন্ডোর্স করো, মানে কি না, বলছো? আমি ও যেটা বলছে আমি ভীষণ বুঝতে পারছি। দেখো, 25শে বৈশাখ মেইনলি আমরা শ্রদ্ধা জানাই, কারণ এটা আমরা টাকার জন্য করি না কোথাও। হ্যাঁ, আমাদের সম্মান দিয়ে ডাকা হয়, আমরা ইয়েস বলে সেখানে গিয়ে গানও গেয়ে আসি, কিন্তু এটা টোটালি একটা রবীন্দ্রনাথের প্রতি সম্মান। ডেফিনেটলি সেটাই হওয়া উচিত। কিন্তু এই যে ও যে কথাটা বললো, এই যে একটা ফ্লন্ট করা, যে আমি অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এখান থেকে ওখানে, আমাকে একটু তাড়াতাড়ি স্টেজ দিয়ে দাও, এই যে একটা অস্থিরতা, একটা ভেতরে ভেতরে একটা অধৈর্য ব্যাপার, এবং আমি কি করে এসেছি এবং কি করতে চলেছি পরবর্তী, সেটা সবাইকে জানানো কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমার এটা মনে হয়। এখন সেটা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের তো এগুলোই তো জানাতেই হচ্ছে সব সময়। কিন্তু ওই যে সবার সামনে এটা একটা মানে জাহির করে বলা যে আমি তো আজ সকাল থেকে 12টা না 14টা করেছি, বিকেলে আরো 12টা করব। তো এইটার মধ্যে আমার এটা যখন যারা বলছে, যারাই বলুক, তাদের কোথাও মনে হচ্ছে না তাদের রবীন্দ্র শিক্ষাটা ইনকমপ্লিট? সেটাই আমি বলতে চাইছি। আমি তো সেটাই বলতে চাইছিলাম যে বলে ফেলো, সেটা বলে ফেলো। সেটাই বলছি যে কেন তাহলে রবীন্দ্রনাথের গান কেন? মানে রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য অনেক গানই তো আছে, সেখানে এগুলো করাই যায়। মানে বোধহয় উচিত তো নয়, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে কথাটা চন্দ্রবৃদ্ধি বললো যে শ্রদ্ধা জানাতেই তো আসা 25শে বৈশাখ। যখন আমি জানি না তুমি দেখেছো কি না, যখন মানে নাথিং টু ডু উইথ নর্থ অ্যান্ড সাউথ, চেন্নাই বা আমি বাজিয়েছি, কোনো শিল্পীকে দেখেছো যে এসে বলছে যে সবাই একসঙ্গে এসে বসছে, যে যার মতো নাচছে, বসছে, গাইছে কীর্তনম, আবার যখন বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, আবার বাকিরা গাইছে না। তবে এখানে আমি একটা বলছি যে ত্যাগরাজা ফেস্টিভ্যাল আমি বাজিয়েছি, আমি এখানেও বাজিয়েছি, আমেরিকায়ও বাজিয়েছি, কিন্তু আমাদের এখানে না, সত্যি কথা, সেটা রবি ঠাকুরের কোনো দোষ নেই। উনি এমন সবার জন্য এমন সব কম্পোজিশন বানিয়ে গেছেন, আমি এটা বলছি, আই ডোন্ট নো ওরা আমি ঠিক বলছি কিনা, যে যারা একদিনও রেয়াজ করেনি তার জন্য গান বানিয়েছেন, আবার যারা প্রচুর রেয়াজ করেছে তাদের জন্য গান বানিয়েছে। মানে উনি এতটাই মানে মাথাটা ওনার পরিষ্কার ছিল, তুই একদম রেয়াজ করিস না, আচ্ছা তাহলে গ্রাম ছাড়াবে রাঙামাটির পথ যা। এটাকে এই গানটা বলছি, এই গানটাও খুব কঠিন গান, কিন্তু তুই গাইতে পারবি, তুই মোটামুটি চালিয়ে যেতে পারবি, আচ্ছা যদি তোর ডাক শুনে কেউ তুই পারবি। আর রেয়াজ করেছিস বিনা বাজাও বা বাণী তবোধায়, মানে আমার মনে হয় একদম করে রেখে দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে রবি ঠাকুরের গানটা না, মানে একদম মানে লাখ লাখ সংসার চলছে, একটা বিরাট ইন্ডাস্ট্রি। ত্যাগরাজ সেটা না, ত্যাগরাজের গান কম্পোজিশন গাইতে গেলেই তোমাকে মিনিমাম 4-5 ঘন্টা রেয়াজ করতে হবে, ফলে লোক কম। ফলে এই যে তুমি বলছো দৌড়ঝাঁপ, ডেডিকেটেড তো, মানে আমি আজকে ত্যাগরাজা ফেস্টিভ্যালে বাজাবো, মানে যে গাইবো বা ভায়োলিন বাজাবো, সে 1 সপ্তাহ ধরে রেয়াজ করছে ওরকম অডিয়েন্সের সামনে বাজাবে বলে। এবং ত্যাগরাজের কৃতি তুমি জানো নিশ্চয়ই, সে কি টাফ। তো সেইটা তো কম্পোজিশন,
এখানে তো মানে ওইটা তো একটা কনফারেন্সের মতন, মানে একটা ডেডিকেটেড, ওখানে বাজি আবার দৌড়বে কোথায়, দৌড়াবার জায়গা নেই। আর না, না, এই আরেকটা যে কথা, খুব- যখন রবি ঠাকুরের কথা তুমি বলছো, আরেকটা কথা আমার খুব মনে হয় মনোজ, আমি জানি তুমি নিশ্চয়ই একমত হবে এবং শুভেন্দু একমত হবেন। রবি ঠাকুর তো একটা চিন্তা ভাবনা করে, একটা ব্যালেন্স করে, কথা এবং সুরের সামঞ্জস্য করে একটা সুন্দর ক্রিয়েশন আমাদের জন্য স্বরলিপিবদ্ধ করে রেখে গেছেন। এত বেশি সেটাকে ভাঙা হচ্ছে, এত বেশি ডিভিয়েট করা হচ্ছে, এত বেশি ভুল এবং সেখানে তান করা হচ্ছে, সেখানে একটা, আমি কথায় কথা বলছি, ভানু সিংহের পদাবলীর একটি গান, কোন একটি গান, সেটাতে 2-3 রকমভাবে ভেরিয়েশন দেখানো হচ্ছে। ওয়াই রবি ঠাকুর? আমি বলি যদি এরকম কিছু করতে হয়, অন্য অন্য কিছু কোনো করো। বিষয়ে গানে এটা করা যেতে পারে। রবীন্দ্রনাথকে নিয়ে এই জিনিসটা আমার আমার বড্ড কষ্ট হয়, কেননা আমাদের কিন্তু এই সাহসটা বিটোভেন বা বাককে নিয়ে আমরা এটা দেখাতে পারবো না। আমাকে কিন্তু বের করে দেবে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে, আমি যদি কারণ বিথোভেন বাক শিখতে গেলে যে ডেডিকেশনটা দরকার, যেটা শুভেন্দা বললো যে রবি ঠাকুর তো ওই সহজ পদ্ধতিতে করে এইটাই দিয়ে করবে, গেছে এইটাই হয়ে গেছে যে মুশকিল। তারপরে যতদিন ওইটা ছিল একটা ট্যাবু হ্যাঁ, ছিল, সেটা তবু এখন তো হ্যাঁ, সেই তো সেটা উঠে সেটা। গিয়ে তো একটা আরো জিনিস আমি বিপদ বলি হচ্ছে। যে রবি ঠাকুরের গান, একটা মজার কথা বলি, রবি বলো। ঠাকুর যখন গান কম্পোজ করছেন, একটা গান তৈরি করছেন, পরের দিন কিন্তু সুরটা ভুলে যাচ্ছেন, পরের দিন কিন্তু অন্য অন্য কোনো সুর লাগিয়ে গাইছেন। এবারে প্রথম দ্বিতীয় দিন যাকে পেলেন স্বরলিপি করতে, হয়তো দিনু ঠাকুরকে পেলেন, দিনু ঠাকুরকে ডেকে বললেন এই স্বরলিপিটা করে ফেল, হয়ে গেল। তারপরের দিন কাজ হলো, দিনু ঠাকুরের কাজ হলো সঙ্গীত ভবনে গিয়ে ছাত্রছাত্রীদের শেখানো ওই গানটা। এরা আবার ঘুরে টুরে যখন আবার রবি ঠাকুরের কাছে এলো, তখন রবি ঠাকুর আবার তাদেরকে ওই গানটাই আবার আরেকটা অন্য সুরে শেখাচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে এই অবধি ঠিকঠাক ছিল, সেটা তো আমরা জানি না কতগুলো স্বরলিপি বেরিয়েছে, ঠিক ঠিক। কটা সুরে রবি ঠাকুর রবি গেছেন, ঠাকুর মানে তো দেখেও জানিনি এত স্বরলিপি। মানে এবারে এটাও সত্যি, এটা একটা কোনো অ্যালার্ম নেই। তো হ্যাঁ। রবি ঠাকুরের গানের স্বরলিপি যে কাঠামোটা আছে সেটাকে মেনটেন করে গাইতে হবে। এইটা কোনো এটা কোনো জোর করে বন্দুক ঠেকিয়ে নয়, না, না, এটাতে না। শিষ্টাচার। এক্স্যাক্টলি। হ্যাঁ, একটা রাগের, একটা ইমন রাগের হ্যাঁ, ঠিক, কি ঠিক, কি নোট দিয়ে একেবারে। ইমন রাগের পরিচয়টা পাওয়া যায়, ইমন কেমন দেখতে। হ্যাঁ। এবার ইমনকে যদি আমি একটা কোমল নী লাগালাম, হ্যাঁ একটা মানে কোমল একটা- ধা লাগালাম, কি মন থাকবে? তাহলে কি সেটা ইমন হ্যাঁ, থাকবে? ঠিক। আমার বসার ঘর, হ্যাঁ। আমি জানি যে কোথায় কিরমভাবে সাজিয়ে তাকে রাখবো। আমার বসার ঘরে যদি বাইরে থেকে একটা লোক এসে, মশাই আপনার বসার ঘরে এটা আমি সরিয়ে দিলাম, এইটা ভীষণ, আমার কাছে এগুলো ভীষণ অশিক্ষা বলেই মনে হয়। মানে এগুলো তো তুমি এটা এটা মনে করছো যে রবি ঠাকুরের গানের খুব বিশাল অশিক্ষা এখন চলছে, ঠিক মতো শেখানো হচ্ছে না রবি না, ঠাকুরের গান? শেখানোর থেকে বড় কথা হচ্ছে যে এখন তো পুরোটাই হচ্ছে প্রমোশন, এখন তো আর শেখার দরকার নেই। মানে শেখার আজকে দরকারই নেই। এখন তো দরকার নেই, মানে একটা গানের যদি আমি 4 লাইন তুমি শেখাই, শেখাচ্ছ না রবি ঠাকুরের গান? সেটাই। না 4 লাইন তাদের শেখানোর শেখাচ্ছে। 4 লাইন শেখানোর পর পরের দিন যখন শুনতে চাইছি তখন বলছি আমি বাকিটাও শিখে নিয়েছি। আমি বললাম, কী করে শিখলে? আমি তো শেখাইনি তোমায়। না আমি ইউটিউবে শুনে শিখে নিয়েছি। আমি বললাম ইউটিউবে শুনে শিখলে তাহলে তো সুবিধেই হলো আমার। আমার সকালবেলা উঠে তোমাকে একটা গান বলে দেবো, তুমি শিখে নেবে, আমাকে একটু শুনিয়ে দেবে, আমি বলবো বাহ খুব ভালো হয়েছে, আবার পরের দিন আরেকটা মানে আরেকটা না, এটা কি তুমি ইন জেনারেল এটাই দেখছো, নাকি এটা এটা জাস্ট মুষ্টিমেয়? না এটা এখন এটা যে জেনারেল, ইন জেনারেল। in general। হ্যাঁ, আমি ধরো তুমি এরকম চাকদাতে গেছি, শেখানোর কিছু মজার শোনো না, বলো চাকদাতে গেছি হুম। কম্পিটিশনে জাজমেন্ট করতে। ওরা যেন মেঘ আসে, তো ওয়ার্ডটা ওই যে মাঝে মাঝে তবু গানটা শুরু করছে, যেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখ, তাহলে কথাগুলো কি বলো? ওই তো যেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার তোমার দেখিতে দেয় না। আনলাম যে গানটা কি এখান থেকে শুরু? হ্যাঁ ম্যাডাম, এখান থেকেই শুরু। তুমি কোথায় শিখেছো? ইউটিউব। তুমি কি জানো গানটা মাঝে মাঝে তবে দেখা পাই এই কথা দিয়ে শুরু? না ম্যাডাম। মানে ইউটিউব এখন একটা বড় অংশের ছাত্রছাত্রীদের গুরু, না, এবং সেটা কোনো হতে একজন পারে। হয়তো এটা তো- ইউটিউবে এটা এইভাবে গেয়েছেন। ওইটাই হচ্ছে আসল গন্ডগোল। ইউটিউবের কি দোষ? ইউটিউবে দোষ নেই, মানে কিন্তু যিনি গন্ডগোলটা হচ্ছে গেয়েছেন ওইখানে। এবারে তুমি বলো, রবীন্দ্রসঙ্গীতের প্রথিতযশা শিল্পীরাও এইভাবে গেয়েছেন মঞ্চে দাঁড়িয়ে, তাহলে কি বলবে বলো? তখন তুমি কি বলবে? তোমার তখন কি মনে হয়? তোমার নিজের ফিলিংটা বলো। যখন তুমি দেখো প্রথিতযশা লোকজন, রবি ঠাকুরের যারা গান করে নাম করেছে, তারা এই জিনিসগুলো করছে, তখন তোমার ফিলিংটা কি হয়? আমার ফিলিংটা হচ্ছে অনেস্টলি বলো। তাদেরকে ডেকে বলি যে
এইটা বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান গান। নয়। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে, তারপরে বিস্ময় আসে। প্রথমে ক্যাবলার মতো বিস্ময় আসতে পারে না। হ্যাঁ, মানে এটা তো ক্যাবলামি, মানে আমি না বুঝে বিস্ময়, হঠাৎ কেন বিস্ময় হব, মানে নাটকীয়তা বুঝতে পারছো না মানে তুমি। হঠাৎ একটা বিস্ময় তাই জাগে, মানে এই যে এরকম কাউকে বলেছো কখনো? না, বলে ওঠা হয়নি। মানে তোমার চেনা জানা যে আপনি কেন এরকম করছেন, আপনি ভুল বার্তা দিচ্ছেন। সেইটা আমার বাবা মা আমাকে সত্যি এখনো মানে আমার বাবা মা সেটা আমাকে শেখায়নি। সেই ঔদ্ধত্যটা যদি আমার থাকতো। তুমি মনে করছো এটা উদ্ধত্ত? উদ্ধত্ত তখনই হয় যখন যখন একটা মানে একটা ঠিক জিনিসের ওপরে তুমি কিছু একটা তুমি তোমার কথা বলতে চাইছো, সেটা উদ্ধত্ত। তুমি একজন ভুল করছে, বারবার ভুল করছে, তুমি তাকে তো বলে, স্যার আপনি এটা কেন করছেন? এটা যদি বলা হয়, আজকে যেরকম অনেক কথা এরকম আমরা বললাম, আমাদের কি আমাদের দর্শক বন্ধুরা মনে করবে যে আমরা উদ্ধত্ত দেখাচ্ছি বসে না বসে? না, কখনোই না, বা কি কোনো ভুল কথা কিছু না, বলছি? ভুল কথা তো বলছি না, কিন্তু ওই যে বললাম তাহলে বলতে তো এখানে হবে। এখানে হয়তো সব- শিষ্টাচারে কোথাও লাগছে, মনে হচ্ছে আমি হয়তো এটা শিষ্টাচার করছি না। তবে এটা আমি ঠিক করেছি আর কিন্তু না বলে বলে এরকম তিন তিন 3 বছর পর আমার বয়স 55 হবে, তখন আমি বলা শুরু করে দেবো, কারণ আরেকটু চুলটাকে আরেকটু পাকাতে হবে। চুলটা যদি আরেকটু পেকে যায় তারপরে আমার আর বলতে খুব একটা দ্বিধা থাকবে। এক্ষুনি বললে যে যদি তুমি তোমার সামনে দেখো যে ধরো কোনো আধুনিক গানের শিল্পী, সে রবি ঠাকুরের গান কোনোদিনও শেখেনি সেইভাবে, সেই রবি ঠাকুরের এমন একটা গান করলো, এমন একটা অ্যারেঞ্জমেন্ট করলো, এবং সে প্যান্ডেলে প্যান্ডেলে সেই গান বাজছে। বুঝতে পারছো আমি কি বলছি? এবার সেই তখন তোমাদের কি ফিলিং হয়? মানে আমি কি করলাম তাহলে এরম হয়, যা হচ্ছে হোক, না কি ফিলিংটা কি হয়? এটা আমি অনেক সময় দেখি যে অনেকেরই গান মানে একটা হিট করে গেল, সে আর গান কিচ্ছু শেখেনি, মানে সে গান ভুল গাইছে, এমন একটা হুলাল্লা করে দিল, কিন্তু গানটা চলে গেল, জনগণের মধ্যে চলে গেল। তখন তোমাদের তোমাদের ফিলিংটা কি হয়? জাস্ট অনেস্ট ফিলিং। দেখো, আমি অনেক জায়গায় আমি বলেছি, মানে আমি অনেক জায়গায় বড় বড় পত্রিকাতেও প্রতিবাদ জানিয়েছি। অনেকে আবার পরে মানে আমি বলেছি যে আমি একেবারে নাম করে বলেছি যে এরা এই যে করেছে, এটা আমি আজকে নয়, আজ থেকে প্রায় 10-12 বছর আগে বলেছি। মানে তখন আমার হয়তো এই এতটা জোর দিয়ে এইভাবে বলার সেই সাহসটা ছিল না, কিন্তু তৎসত্ত্বেও বলেছি। কিছু সিনিয়ররা আমাকে রীতিমতন ফোন করে বললেন যে তোমার কি দরকার এসব বলার, এটাই তো মুশকিল। হ্যাঁ তোমার এসবের তোমার মধ্যে কি পড়ার কি দরকার? দরকার, হ্যাঁ তুমি তুমি বেশ তো ভালো এইসব আছে। এইসব বলে তোমার ওদের জানো ওদের সঙ্গে কারা আছে? আরে আমি মনে হচ্ছে যে আরে আমার সঙ্গে তো কেউ নেই, আমার তো ভয়ও নেই, মানে এই যে কেউ না থাকার যে একটা আনন্দ, সাহস। একটা সাহস, হ্যাঁ মানে কেউ নেই, হ্যাঁ, আমি একা। এইটার একটা অদ্ভুত একটা আনন্দ আছে, এটা মানে আমার ওই জন্য কোনো ভয়ও নেই আমার, মানে আমি মানে আমি সুতরাং বলছি তো আমার আমার অসহ্য লাগে, অসহ্য লাগে না? অসহ্য লাগে। আমি এটাই বলছি, তোমার তোমার কি আমি না খুব একটা ওপেন মাইন্ড নিয়ে না এগুলো দেখার চেষ্টা করি। আমি ক্রিটিসাইজ করব না, করতে গিয়ে তখন না একটা কোথাও ভীষণ কষ্ট যে ওয়াই রবীন্দ্রনাথ, আচ্ছা কেন আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথকে ছাড় দেব কেন? আমি কেন আর ডি বর্মনের গান, সলিল চৌধুরীর গান কেন কেন আমি ভাঙবো? ভাঙাটা না, কারোর আমি জন্য এখানে একটা কথা বলি, বিকজ আমি রবি ঠাকুরের গান ওরা জানে আমি অন্যভাবে করেছি, কিন্তু আমার চিন্তাটা একটু অন্যরকম ছিল। আমি জানি না, হয়তো আমিও ভুল করেছি, তুমি আমার কম্পোজিশন শুনলে হয়তো তুমি বলবে এই সুবিধাটা করতে গেলে কেন, এটা হতে পারে, কিন্তু এটা এক্সপেরিমেন্টের অনেক সুযোগ সুবিধা আছে। না না ভীষণ ভালো গো। না, না, ভুবেনদা আমি আপাতমস্তক শুনতে একজন না, না, মিউজিক্যাল কিন্তু মানুষ। আমি মিউজিক্যাল বলে না, আমি খালি ফার্স্টেই ওদের বলেছি যে যে গানটা তোমরা শিখেছো এইখানে আমি রেজওয়ানা বন্যার পরপর 2টো অ্যালবাম করলাম, আমি দুটোতেই আমি রেজওয়ানাদি বলছে আপনার ফিউশন আমার ভীষণ ভালো লাগে, আমি আপনার সাথে 12খানা গান করতে চাই। আমি না, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে একটা অনুরোধ করবো, বলে হ্যাঁ বলুন। আমাকে ডিফিকাল্ট গান দিন এবং আমাকে 15টা গান দিন, আমি সেখান থেকে চুজ করবো যেটা আমি রিলেট করতে পারছি রাইট, মিউজিক্যালি। রাইট। সেখানে উনি ওই যে বলো না তোরই আমার হঠাৎ ডুবে যায়, আমার একটা অনবদ্য ওই গানটা, এই গানটা আমি টোটাল একটা ওয়েস্টার্ন অর্কেস্ট্রা এনেছি, টোটাল আমি গানটাকে বলছি, গানটার মতোই যেভাবে গাইছেন হারমোনিয়ামে সেভাবে গান, বাকিটা আমায় করতে দিন।
বাকিটা আমি না, যেটা এটা তো ভাবছি ঠিক, সেটা করছি। কারণ এটা তো আমরা আমি সবাই বলছি appreciate এবং করি। তোমার গানও যখন হয়েছে, ওর গানও যখন হয়েছে, তুমি ওই যে না ওই যে যেতে যেতে একলা পথে যেতে যেতে একলা, হ্যাঁ হ্যাঁ দারুণ এবং arrangement সেখানে করেছে। আমি কিন্তু পুরোপুরি ওইটা এনেছিলাম, কিন্তু আমি বলছিলাম গানটা যদি এটা সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যে গানটা যেভাবে মানে গাইবে সেইভাবেই Exactly. রবীন্দ্রনাথ লয় তৈরি করলেন, সুর তৈরি করলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ যে লয়, নিখিলেরও হৃদয় স্পন্দন, নিখিলেরও হৃদয় স্পন্দন, নিখিলের হৃদয় স্পন্দন যে তবলাই বাজবে এমন তো কোনো, নিখিলের হৃদয় স্পন্দন কি তবলা বেজেছে? সেটা তো একটা একটা অতি প্রাকৃতিক, নিখিলের হৃদয় স্পন্দন তো একটা অতি প্রাকৃতিক একটা শব্দ, সাউন্ড। হ্যাঁ, এই যে এই প্রবলেমটা হচ্ছে, যারা এই যে পুরোহিতগিরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের, মানে যারা এই অথেন্টিক বলে নিজের পিঠে একটা ছাপ দিয়ে যারা তারা কম বিপদ ডেকে আনেনি। তারা বলেছে যে এই রকমভাবেই গেয়ে যেতে হবে, নয়তো রবীন্দ্রনাথের গান থাকবে না। রবীন্দ্রনাথের গানে তবলা খলি যে বাজবে এমন কিন্তু কোনো কথা কিন্তু না, একদমই কোথাও নেই। কোনোদিনও কোথাও লেখা লেখা নেই। না, কিন্তু এখানে আমি বলছি, এখানে আমি অনেকের সাথে এটা নিয়ে ডিসকাস করেছি, ওনারা আবার এটার ফরে এই কারণেই যে হ্যাঁ ওনারা বাড়াবাড়ি করেছেন, কিন্তু বাড়াবাড়ি করেছিল বলে তখন এই বদমাশিগুলো হয়নি। মানে ওনাদের ভার্সন হচ্ছে যে হ্যাঁ বাড়াবাড়ি করার দরকার ছিল, এবং বুঝতে পারছিস তো কেন বাড়াবাড়ি, এই ছেড়ে দিয়েছি ব্যাস এবার সব দৌড়েছে। তো এটা ওনাদের ভার্সন, তুমি কি বলো? না, এটা মানে হ্যাঁ, এবারে সেটা বলতে পারো যে তখন রেকর্ড করা যেত না, মানে বিশ্বভারতী মিউজিক বোর্ডের এতে মানে কড়াকড়িতে রেকর্ড করতে পারতো না। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানে তো গাইতেই পারে, অনুষ্ঠানে তো গিয়েছে, এরকম অনেকেই গিয়েছে। রেকর্ড করতে গেলে পারমিশনের প্রয়োজন আটকে যেত, সেখানে এইসব করলে আটকে যেত। এখন আমার এটা আমার ব্যক্তিগত মত, এটা নাথিং টু ডু উইথ বিশ্বভারতী। আমি নিজে শান্তিনিকেতনের স্টুডেন্ট হয়েই কথাটা বলছি। আমি গিটারের সঙ্গেও গেয়েছি, পিয়ানোর তুমি সঙ্গেও তো গাও, গেয়েছি। সেটাই বলছি। আমি এটা কখনোই মনে করি না, কিন্তু হ্যাঁ, ওই যে তুমি যেটা বললে যে রবীন্দ্রনাথের গানের সুরটাকে আমি বদলে দিয়ে মাঝখানে একটা পজ দিয়ে একটা তান সাপাট মেরে দিলাম, তারপরে একটা ঠুংরি গিয়ে দিলাম, তারপরে একটা কাজরি গিয়ে দিলাম, তারপরে একটা এই গিয়ে দিলাম, এই যে একটা মশলা মাখা মুড়ি, মানে এইটা, মানে বিরিয়ানি খেয়ে আমরা অভ্যস্ত, আমরা কেন সেখানে মশলা মুড়ি খেতে যাবো? মানে আমি তো রবীন্দ্রনাথের গানের মধ্যে বিরিয়ানি ফ্লেভার পাচ্ছি, রয়্যাল। হ্যাঁ, সেখানে আমি মশলা মুড়ি মেখে খাচ্ছি, বাদামও চলছে, এও চলছে, ওইও চলছে, মানে ডাজন্ট মেক এনি সেন্স। তুমি কি বলো? খুব একমত তোমার সঙ্গে, একদম একমত। আহ, আমি শুভেন্দার আমি অনেক কাজ শুনেছি, যেটা আমি বললাম উনি ফিউশনটা ভীষণ অসাধারণভাবে ইনভাইট করেন গানের মধ্যে। এই যে গানটা কি ইন্ট্যাক্ট, তার মোড়ক, তার প্যাকেজিং, এটার ফরে আমি ছোটোবেলাতে মানে যখন থেকে আমার গান সম্পর্কে মানে একটা নিজের একটা চেতনা এসেছে যে কীরমভাবে একটা গানকে সাজানো যায়। প্রতিমাকে যেমন সাজাই, আমরা গানকেও তো সাজাই মিউজিকের মাধ্যমে। তো সেইটা আমার কিন্তু বরাবরই আমার মনে হয়েছে একটু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স তার সঙ্গে ইস্টার্ন ব্যালেন্স করে যদি করা যায়, রবীন্দ্রনাথের গানের একটা আলাদা ডাইমেনশন আমরা, কারণ ওনার সেই স্কোপ আছে অনেক গান, অনেক গান। অফকোর্স এবং এই যে শুভেন্দার কাজে কিন্তু সেটা আমরা স্কোপ পাই মানে রবীন্দ্রনাথ তো ওয়েস্টার্ন ভীষণভাবে, শুনেই একদম। মানে এখানে না গরম। না, যেখানে এটা হচ্ছে যে একটা সময় যখন আমরা বড় হচ্ছি, মানে একবারে আমাদের বাঁয় আলো আমার আলো, এটা তুমিও শুনেছো, তুমি এখন হাসছো। এবার ওইটাই যখন অক্টাপ্যাডে হয়ে গেল, এই অক্টাপ্যাড এই শেষ করতে এসছে, এই ড্রামস, হ্যাঁ। এইটাও আমি এর এগেনস্ট। এইটা আরে ভাই বাঁয়াতে তো ওটাই বাজছিল, তো ওয়েস্টার্ন বলতে ওয়েস্টার্ন একদম, ওইটাই তো, বাজিয়েছে, beat টাই, এটা তো এটাই। এটা তো তবলার বিট নয়। একদমই তাই, বড় একদমই। আশা করে, এটা তো বেজেছে। পুরানো সেই দিনের কথা একই। হ্যাঁ, এটা পুরোপুরি ওয়েস্টার্ন। Western। এইটা যেরকম আমার পরবর্তীকালে মনে হচ্ছে রবি ঠাকুর ডেফিনেটলি উনি যদি বেঁচে থাকতেন, এটা আমার মনে হয় বেশ কিছু গান উনি ডেফিনেটলি চাইতেন যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস দিয়ে বাজুক, বাট উনি নিশ্চয়ই এটা চাইতেন না যে ওই আমার গানের উপর দিয়ে স্ট্রিম হ্যাঁ, চাইলে I think না। এটা তো সবাই চাইবে। সবাই জটিলদা আমার মনে হ্যাঁ। আছে একবার কোনো এক কথিত যশা ক্লাসিক্যাল শিল্পী, ওনার ওই গানটা বলো না, মোহনবাসী বাজে না না না, না, তাহলে আরে ফুলকেছে দিন না না না, আরে বধুয়া, একন সকাল,
এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, সেখানে অন্ধকারে উনি একটা মানে মারোয়া এনেছেন, মানে উনি মানে কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমাদের খুব ভালো লাগছিল যে এটা মারোয়া ছিল, হ্যাঁ, হলো হ্যাঁ, ওপর থেকে, এটা ভাটিয়ার থেকে হ্যাঁ, হ্যাঁ। মারোয়া, আর ওদিকে নাকি পেছন দিকে শিশির মঞ্চে শ্রীকান্ত টিকান্ত ছিল, বলে ওখানে পাইচারি আরম্ভ করে দিয়েছে, কি করছে, শেষ করে দিল। আর আমি তো আমি আমার কথা আরেকটা হচ্ছে, আমার ভালো লাগছে কিন্তু, কিন্তু ওদিকে শুভেন্দা। জটিলতার শেষ, এটা তো আমিও তো করতে পারতাম, আমি করিনি, তার একটা কারণ আছে, কেন এটা করছে, অর্থাৎ মারোয়ান আর কি ছিল, আমি আরেকটা কি গান বোঝাতে চায়। আরেকটা গান আমি আমি প্রত্যক্ষদর্শী, আমি তখন শিখি ওনার কাছে। তো এরকম মধুসূদন মঞ্চে হচ্ছে, ওনার সঙ্গীত জীবনে 40 বছর, মোহনবাসী যে গানটা হচ্ছে, তুমি বোধহয় শুনেছো, এটা একটুখানি একটু সাউথ ইন্ডিয়ান একটা সুরের। হ্যাঁ হ্যাঁ, তেলানা থেকে তো নেওয়া। এইবার হচ্ছে গানটা মোটামুটি 6 মিনিট বা 5.5 মিনিটের গানটা অনেকক্ষণ চলছে আর কি, প্রলম্বিত। খুব করুণ মুখ করে আমাকে, আমি পাশেই ছিলাম, উনি চেয়ারে বসেছিলেন বেঞ্চে, বললেন আমার গানটা আমি চিনতে পারছি না রে। হুম, 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 হুম। তো এইটা ব্যাপার হচ্ছে, তো রবি ঠাকুর, আমি রবি ঠাকুরও বেঁচে রবি থাকলে এটাই ঠাকুরও বলতেন। রবি ঠাকুরও কিন্তু মানে অ্যালাউ করতেন, কিন্তু এতটাই এতটাই দেখো, কাহারবার গান অনেক সময় এক একটা গান শুনলে মনে হয় এটা কাহারবাতেই হয়তো বাজছে, কিন্তু সেটাকে উনি ত্রিতাল করেছেন। তার কারণটা কিন্তু শুধুমাত্র তাল ব্যাখ্যা করার জন্য ছিল না না, না না, সেটা হচ্ছে যে কথাটা কথাটার ওই যে দৈর্ঘ্য, সব মানে ওই যে পুরো বাক্যটার যে দৈর্ঘ্য, সেই সেটা দৈর্ঘ্যের কাহারবা যে হলে লয়, কেটে যাবে। হ্যাঁ, সেই সেটার যে লয়টা। লয়টাকে বোঝানোর জন্যই ওই 8 মাত্রা থেকে ওটাকে 16 মাত্রা করে দিলেন। বা এটা একটু গান, দাদরা, একটা গান এরকম, এই যে তোমার মনে পড়ছে না তো, আমি তো শেখাতে গিয়ে আমি আমি এগুলো বলি তো হঠাৎ। যদি 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 একটা এক্সাম্পল এ লোকেদের কি কাছে। সুন্দর শোভা করো না ত্রিতাল? হ্যাঁ, না আমি বলতে চাইছি যে এরকম কোনো একটা গান যেটা কিনা মনে হয় যে কাহারবা হতে পারত। কাহারবা হতে পারে, কিন্তু কেন কাহারবা নয়, যেমন এই গানটা। এটা অ্যাপারেন্টলি শুনলে মনে হবে এটা দাদরা, খুব খুব যে শ্রুতগান তা নয়। হৃদয়ে ছিলে জেগে দেখিয়া শরৎ মেঘে হৃদয়ে, কিন্তু এটা একতাল। দাদরা একটা তো তিস্তি জাতি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। অসুবিধে নেই, কিন্তু ওই যে 12 আট মাত্রার, মাত্রা হলো না। হ্যাঁ মানে না 8 মাত্রা না, আমি বলছি দাদরা একতাল বা কাহার বা হ্যাঁ, হ্যাঁ, ত্রিতাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ। এই যে দৈর্ঘ্যটা যে সেট করা হয়েছে, ওইটা হচ্ছে ওই ওই বাক্যটাকে শেষ করার জন্য ওই তালটাকে নির্বাচন বড় করা, বড় করা বড় হয়েছে। করার জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে বড় মাপের তাল না বড় হয়েছে, মাপের তাল নেওয়ার জন্য 12 মাত্রা না হয়েছে, 6 মাত্রা না। সমান। তো এই এরকম অনেক গান আছে যেটা আমাদের অ্যাপারেন্টলি এই মনে হয় যে ছোট করে দিলেই হয়ে গেল, হয়ে গেল। কিন্তু তাহলে যদি তবলা নাও বাজে, তাহলে এমন একটা কোনো প্যাটার্ন ক্রিয়েট করতে হবে যাতে ওই দৈর্ঘ্যটাকে বোঝানো যেতে পারে। হ্যাঁ, কিন্তু রবি ঠাকুরের গানে অনেক সময় আমি কাজ করতে গিয়ে দেখেছি যে উনি মানে মুখরা এমন করেছেন, মানে 5টা আবর্তনে শেষ হয়ে গেছে, ফলে আবার উল্টে যায়, মানে আমি উল্টে গিয়ে অনেক আবার সোজা হয়ে যায়। আবার সোজা, সেই সোজা হতে হতে ডালা পার। আমি যখন মানে মিউজিক অ্যারেঞ্জ করতে গিয়ে যে কি হলো ব্যাপারটা, তখন আমার ঠেকাটাকে ওখানে অ্যাডজাস্ট করবার ব্যাপারটা, কারণ অত তো মানে আমি ফেস করেছি, হ্যাঁ, আমি জানি অতটা না। টানা যাবে না। তো আমাকে জাস্ট, আমার শেষের দিকে এসেছি, আমি জাস্ট তোমার কাছ থেকে রবি ঠাকুরের গানেই থাকি, কারণ অনেক আলোচনা করা যায়, এই স্বল্প সময়ে সেটা সম্ভব নয়। তোমাকে যদি এই মুহূর্তে বলা হয়, তোমাকে দুজনকেই বলছি যে 3টে পয়েন্টস যদি বলা হয়, হাউ টু ইমপ্রুভ মানে রবীন্দ্রসঙ্গীত প্রেজেন্টেশন এখানে, কারণ এখানে অনেক কিছু আমার মনে হয়েছে, যে আমার পার্সোনালি মনে হয়েছে যে দেখো, একটা সময় তখন কি ছিল, এখন কি ছিল, এখন অডিয়েন্সের কথা তো একটু ভাববার ব্যাপার আছে, Definitely. কারণ নিজের জন্য করলাম, না না তোমার যে আপগ্রেডেশন, তোমার যে সাধনা, সেটা সাধারণ লোকের নাও হতে পারে। আমি বলছি না সাধারণ লোকের ওখানে গিয়েই নেমেই, আমি সাধারণ লোককে মানে নামার কথা বলছি, তারাও শ্রদ্ধেয়, তারা হয়তো এতটা জ্ঞানীগুণী নয় যে তুমি যেরকম বুঝছো। তো এখন রবীন্দ্রসঙ্গীতকে মাস করতে হবে না, কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল করার জন্য 3টে জিনিস তুমি কি সাজেস্ট করবে? তুমি শুনে নাও, তবে তুমি বলো। দেখো, আমি একটা কথা বলি, নাম্বার 1 2 করে বলো। না আমি একটু জাস্ট বলে দিচ্ছি, তরুণবাবু বা হেমন্তবাবু যেভাবে রবীন্দ্রনাথকে
ছায়াছবিতে এনেছেন, সেটাতে হয়েছে কি একেবারে যারা গান ভালো অত বোঝেন না, কিছুই বোঝেন না, দিনমজুর সারাদিন পরিশ্রম করে এসে হয়তো একটু গানটা শুনলেন রেডিও চালিয়ে, ট্রানজিস্টার চালিয়ে, তাদের কাছে কিন্তু এই গানগুলো খুব ইন্টারেস্টিং। কেন আমি বলছি, চরণধ্বরিতে এটা একটা ল্যান্ডমার্ক গান। হ্যাঁ, আমি একটা কোনো একটা অনুষ্ঠানে, আজকে থেকে বছর 20 আগেকার কথা বলছি, একটু সাবার্বসে ভদ্রলোক, বোঝাই যাচ্ছে দিনমজুর, অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে আমি ওটা দিয়ে বোধহয় শেষ করেছি, আধুনিক অনেক কিছু গেয়েছি কিন্তু এটা দিয়ে শেষ। উনি এসে আমাকে বললেন, আপনি না দাদার কীর্তির যে গানটা গাইলেন, এই যে এইটা একটা সাংঘাতিক, ওনারা বুঝতেন যে কি করে সকলের কাছে একটা গান পৌঁছে দেওয়া যায়, যে গান জানে না তারও দারুণ লাগছে। তো এখনকার জেনারেশন যারা যাতে করে একটু রবীন্দ্র অনুরাগীতে পরিণত হয়, তার জন্য আমি বলবো পিয়ানো, গিটার, এগুলোর ড্রামস, এগুলোর ভীষণভাবে ব্যবহার, যেখানে যেখানে মেজার্ড ব্যবহার হওয়া উচিত। মেজার্ড ব্যবহার, কখনোই যাতে গানের ভাবটা ডিসব্যালেন্স না হয়ে যায় বা হ্যাম্পার্ড না হয় সেইভাবে এই ধরনের ইনস্ট্রুমেন্ট, কারণ ছোটরা এগুলোতে খুব অ্যাট্রাক্টেড হয়, তারা গিটার খুব ভালোবাসে, তারা ড্রামস খুব ভালোবাসে, এইগুলো যদি অনুষঙ্গ হিসেবে আনা যায়, তার সঙ্গে তবলা থাকতে পারে, অবশ্যই থাকবে। এই ফিউশনগুলো কিন্তু আমার মনে হয় এখনকার যারা টিনেজার, এটা নাম্বার 1। তো নাম্বার 2, রবীন্দ্রনাথের গানকে একটুখানি যারা গাইবেন, তারা গায়কিটাকে একটু শিখে গান, মানে পরিষ্কার কথা তুমি বলছো, তাই শিখে গান বাজনাটা শিখে, মানে কি হিন্দুস্তানি ক্লাসিক্যাল চর্চা তো অ্যাবসলিউটলি মাস্ট আমার মনে হয়। আর তাদেরও একটু অন্যরকম গান শুনে একটা যে স্টাইল ডেভেলপ করা, মানে আমি আমার গুরুর কাছে এটা পেয়েছি, মানে এটাই আমি না, তাদের অনেক কিছু শুনতে হবে, শুনে যেটা ডেভেলপ করা, সেই একটা অ্যাফেক্টেশন ছাড়া উচ্চারণে কোনো কি বলবো ক্লেশ থাকবে না, বা কোনো একটা খুব টিপিক্যাল গায়কই থাকবে না। আমাদের অনেক কিছু শুনতে হয় যে শান্তিনিকেতনের এরকম গায়কী, ও তো শান্তিনিকেতনের, ওর গায়কী তো ওটা পেলাম না। তো এইগুলো মুক্ত, মানে কোনো রকমের ম্যানারিজম মুক্ত একটা রেন্ডিশন, এটা আমার মনে হয় 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে প্রেজেন্টেশনটা একটা সুন্দর করে করা। গায়ক বা গায়িকা এখন খুব দাঁড়িয়ে গাওয়ার একটা প্রবণতা হয়েছে, ভালোবাসে লোকজন, দাঁড়িয়ে গান করুন বা বসে করুন, অনেকে একটা যন্ত্র নিয়ে করেন, হারমোনিয়ামটা এখন একটু আউটডেটেড হচ্ছে, অনেকে গিটার বাজিয়ে করছেন, অনেকে অন্য কোনো ধরনের তালবাদ্য নিয়ে করছেন, সেটাও সুন্দর লাগে, ভালো লাগে। তো তাই বলি আমি বলতে পারবো না কখনোই যে এটাকে পরিহার একেবারে করে ফেলতে, কারণ এটারও বোধহয় একটা কোথাও একটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে। এই 3টে আমার মোটামুটি মনে হয়, একটা প্রেজেন্টেশন, একটা মোড়ক, আর একটা ইয়ে। আমার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে যারা শিখছে তাদের কাছে আগে রবীন্দ্রনাথের গান সৃষ্টির যে, মানে কি করে রবীন্দ্রনাথের গান সৃষ্টি হলো সেটা আগে ব্যাখ্যা করে তাদেরকে বোঝানো খুব ভালো, খুব ভালো। আর অনুষ্ঠানে গিয়ে শুধুমাত্র আমি 5টা পপুলার নাম্বার কে নিয়ে চলে না, এটা 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 আজকাল শোনা যায়। রবীন্দ্রনাথের আমি পপুলার নাম্বার একটা শোনাচ্ছি। হ্যাঁ, পপুলার নাম্বার, আচ্ছা, আনপপুলার। হ্যাঁ, এবার পপুলার নাম্বার গাইতে গেলেও এটা বোঝাতে হবে যে চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে নয়, চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে, তবেই মানেটা ব্যক্ত হয়। স্ক্যানিং গুলো সব ভুল হয়ে যাচ্ছে, মানে না বুঝে, মানে আমাদের কিন্তু যেটা একসময় পীযূষ কান্তি সরকার করতেন, আনন্দ লোকে, হ্যাঁ মানে মঙ্গলা লোকে, একটুখানি না, মানে যারা শুনতে আসে তাদেরকে মাঝে মধ্যে একটুখানি শেখানোও যায়, মানে আমার সঙ্গে একটু হাততালি দিন না বলে, হ্যাঁ এটা একটু বুঝে, এটা একটু বোঝার চেষ্টা করুন তো বলেও কিন্তু, মানে টু এডুকেট দ্য অডিয়েন্স। অ্যাবসলিউটলি। তোমার সেকেন্ড পয়েন্ট এটা আমি বলবো, এটা 2টো পয়েন্ট আমার সাথে একদম মিললো, খুব ভালো, আর একদম মিললো। থার্ড পয়েন্টটা কি? তৃতীয় হচ্ছে যে যেটা মানে চন্দ্রবর্ধী বললেন সেটার সঙ্গে আমিও একমত, যে
রবীন্দ্রনাথ তো আধুনিকই, রবীন্দ্রনাথের মতো আধুনিক কে হ্যাঁ, আছে? এবারে কে আছে? রবীন্দ্রনাথ আধুনিকই, যুগ তার নিয়ম অনুযায়ী তার টেস্ট বদলাতে বদলাতে যায়। মিউজিকের ক্ষেত্রেও তাই হয়েছে, ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রেও তাই হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কোন সাউন্ডস্কেপটাকে আমি নেব এবং কোন সাউন্ডস্কেপের সঙ্গে কোন সাউন্ডস্কেপকে আমি মার্জ করব। হ্যাঁ, তাহলে জেনারেশন সেটাকে অ্যাট্রাক্টেড হবে এবং একটা দিন একটা সময়ের পর এই জেনারেশনই যখন 40-এর কোঠায় আসবে, 50-এর কোঠায় আসবে, তারা কিন্তু তারা কিন্তু তাদের রুচিটাকে আবার বদলে ফেলছে। এইটা নয় যে সেই মানে তারা ওইটাতেই স্টিক করে আছে। আমরা যখন প্রথম গান গাইতে শুরু করেছিলাম তখন যারা ছোট ছিল তারা যখন আমাদের সঙ্গে বেড়ে যখন এই বয়সে এলো তখন কিন্তু তাদের রুচিটাও বদলে গেছে। নিশ্চয়ই। হ্যাঁ, তো ফলে নিশ্চয়ই। এই জন্যই বলেছি যে মানে আমাদের কোথাও না কোথাও শিল্পীদের একটা দায়বদ্ধতা থেকেই যায় যে কিপ ইউর ট্রাস্ট, মানে নিজের আত্মবিশ্বাসটাকে। একটা একটা জিনিস একটু বলতে চাইছি। বলো 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 এই যে বলো। চরণধরিতে যে হ্যাঁ। কথাটা চন্দ্রবলীদি বললেন, তোমার এটা মানে একটা জিনিস এটা আমি বোঝাতে চাই। প্লিজ বলো। সেটা হচ্ছে যেমন ছায়াছবিতে আছে চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারই কাছে হারিয়া। বলো তো, এটা কিন্তু ছায়াছবিতে এইটাই আমরা। এবারে মজার কথা হচ্ছে স্বরলিপিতে রবীন্দ্রনাথ কি করেছেন এই গানটাতেই, তাহলে নিয়ম ভাঙা তখনও হয়েছে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। হ্যাঁ, এটাই স্বরলিপি। শুদ্ধরে লাগিয়েছে। মানে এবারে এখানে কি কথা, চিরপিপাসিত বাসনার বেদনা বাঁচাও তাহারে মারিয়া। এই যে এই এই যে মারিয়া শব্দটা উনি যেটা দেখাতে চাইছেন সেটা কিন্তু চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। কিছু একটা ভেবেই তো করেছিলেন। শুদ্ধ এটা। তাই তো, তাই তো। হ্যাঁ হ্যাঁ। তো বাহ, क्या बात। তো এটা কিন্তু অধিকাংশই কেউ না না, এটা করা হয় না তো। ওই না। হেমন্ত বাবুরটাই একটা হ্যাঁ, ওটাই এবার একটা না, ওটাই এবারে একটা- ওটাই হ্যাঁ, set এবারে হয়ে গেছে। ঘটনাটা হলো যে আমাদের এটাও বোঝানো উচিত যে যে বোঝান, স্বরলিপিতে এটা। হ্যাঁ মানে স্বরলিপির কথা না না, এবার বোঝানো উচিত মানে কি, এটাই হচ্ছে কথা, যে জানে সে তো বোঝাবে। মানে যে স্বরলিপির জানে- কথাটা বলতেই হবে না, গানটা এইটাই। মানে আমি যখনই স্বরলিপির কথা বলতে যাব, ও বাবা এ তো হ্যাঁ, ভীষণ হ্যাঁ বুকিশ। থ্যাংক ইউ সো মাচ মুরলি। থ্যাংক ইউ মুরলি বললাম, হ্যাঁ বাহ, এটা ভালো হলো মুরলি। থ্যাংক ইউ চন্দ্রাবলী। ভীষণ এনজয় করলাম আমরাও। সো মাচ। থ্যাংক ইউ। আমরা Pleasure. একটা গান দিয়ে শেষ করি Sure. এপিসোডটা। চলো 1 2 3 4। দয়টা কমাবে? এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুরা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, যে যে ব্যথিত হৃদয় আছে বিছাই তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছাই তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, দেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল বকুল
রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি অনুসারে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজেবে ছন্দেশে অনুসারে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে কুঞ্জের শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। জয় হোক।